নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি ময়দানে, আর আমার সঙ্গে আছেন অতীতের অত্যন্ত পরিচিত খেলোয়াড় গোলরক্ষক রাজীব ব্যানার্জি। টালিগঞ্জ অগ্রগামী থেকে শুরু করে অনেক ক্লাবে তিনি খেলেছেন। ৯ দশকের শেষ দিক থেকে এই শতাব্দীর প্রথম দশক পর্যন্ত 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাজীব বাবুর সঙ্গে আমরা কথা বলবো। সম্প্রতি একটি ভাইরাল মন্তব্য গৌতম সরকারের। আমরা জানি ছোট বেকের বাবার, কিন্তু গৌতম দা প্রেস ক্লাবে প্রদীপ রায়ের কমেন্টি জীবনের সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে একটি মন্তব্য করেছিলেন কল্যাণ চোপের সম্পর্কে, যে কল্যাণ কি খেলেছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু ময়দানে যথেষ্ট আলোচনা হচ্ছে। ফুটবলার কল্যাণ চোপের নিশ্চয়ই অবদান আছে, তাকে জিপসি গোলকিপার বলা হতো। 8টা ক্লাবে তিনি খেলেছেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সহ। এভারেডিতে অমল দত্তর কোচিংয়ে খেলেছেন, সেখানেও কিন্তু রাজীববাবু একটা আপত্তি আছে। সেই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব আরেক গোলরক্ষক রাজীবের সঙ্গে। রাজীব। ধন্যবাদ জয়দা। বিষয়টা হচ্ছে যে আমি সেদিন গৌতমদার সাক্ষাৎকারটা শুনলাম, দেখলাম। দেখো, গৌতমদা সম্বন্ধে বলাটা, প্লেয়ার হিসেবে গৌতমদা সম্বন্ধে বলাটা তো আমাদের কাছে শোভা পায় না, এবং সে সৎসাহস আমাদের দর্শকের ফুটবলাররা কেউ দেখাবেও না। এটা অনেকটা ধৃষ্টতার পর্যায়ে পড়ে ফুটবলার গৌতম সরকার সম্পর্কে। গৌতমদাকে নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। হ্যাঁ, দুই ক্লাবেই সফল। গৌতমদা যখন খেলেছেন তখন আমরা খুবই ছোট, এবং ৭৭-এ যখন গৌতমদারা ব্রাজিল টিমটার সঙ্গে খেলেছিল তখন আমরা তো সেইভাবে দূরদর্শনের ব্যাপার ছিল, খুব কম দেখা শোনা আমাদের। কিন্তু আমার কাছে বক্তব্যটা হচ্ছে যে দেখো, সবাই তো প্লেয়ার, সবাই খেলেছে, আর প্রত্যেকেরই কিন্তু একটা সেলফ রেসপেক্ট আছে। কারণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একটাই কথা, ও কি খেলেছে, সে কি খেলেছে, আমার কাছে প্রশ্ন হচ্ছে, দেখো সবাই প্লেয়ার, কম বেশি সবাই খেলেছে, কিন্তু তার মানে আমার এটা নয় আমি কাউকে কিন্তু অপমান করতে পারি। কেউ প্রশাসক হিসাবে সে ব্যর্থ হতেই পারে, কিন্তু সে কি খেলেছে, এই কথাটা, ও কি খেলেছে এটা ঠিক নয়। সে ইস্টবেঙ্গল ক্লাব খেলেছে, সে মোহনবাগান খেলেছে, এবং বিভিন্ন স্টেটে যেসব ক্লাবগুলো আছে যথেষ্ট খেলে। টাটা ফুটবল একাডেমি থেকে এসেছে, টিএফএ থেকে এসে 96-এ এসছে, এবং মাইন্দা খেলেছে, এবং ফরচুনেট আনফরচুনেট এভারেডিতে আমি ওর সঙ্গে ছিলাম সে বছর। তো আমি কারোর হয়ে বক্তব্য বলছি না, মানে আমার কারোর হয়ে, মানে আমার কল্যাণের হয়ে বলা সেটা নয়। বিষয়টা হচ্ছে আমার খারাপ লাগা এই জায়গা থেকে যে আমি খুব সামান্য ফুটবল খেলেছি, আমি এমন কিছু ফুটবল খেলিনি। কারণ আমি কথাটা বলা মানে আবার কালকে থেকেই কথা উঠবে এ কোথায় খেলেছে, এ কত বড় প্লেয়ার, বিষয়টা সেটা নয়। আমি খুব ছোট মাপের প্লেয়ার এবং খুব কম খেলেছি, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই জায়গাটা, বিশেষ করে গৌতমদার মতন ব্যক্তিত্বের এইভাবে কথা বলাটা ঠিক নয়। এটা গৌতমদা তো, অন্তত এখনকার জেনারেশন গৌতমদাকে তো চিনবে না, তারা জানেও না। কিন্তু যারা আমাদের জেনারেশন, যারা গৌতমদাকে আমরা চিনি, আমাদের কাছে কিন্তু এটা খুব খারাপ লাগার জায়গা। আমার ব্যক্তিগত মতামত, আমার ভীষণ খারাপ লেগেছে। কাউকে ছোট করাটা এটা ঠিক নয়। হ্যাঁ রাজীব, একটা ব্যাপার কিন্তু ঠিক, 70 দশকের প্লেয়ারদের একটা বড় সমস্যা হলো তাদের আমিত্ব। এই কথাটা প্রত্যেকের ক্ষেত্রেই শোনা যায়, কিন্তু মুষ্টিমেয় কিছু প্লেয়ার পরবর্তীকালে কোচিংয়ে এসে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বিশ্বজিৎ ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্যের নাম বিশেষ করে বলবো। অতনু ভট্টাচার্য একটা সময় মোহনবাগানের গোলকিপার কোচ হিসেবে দারুণ গাইড করেছিলেন সন্দীপ নন্দীকে, তারও আগে হেমন্ত রোডাকে। কিন্তু অধিকাংশ খেলোয়াড় যারা, তারা কিন্তু ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বিশাল প্লেয়ার। তাদের সময় ইন্টারন্যাশনাল ফুটবল ছিল না, কলকাতার ফুটবলটাই সব। কিন্তু পরবর্তীকালে তাদের সেই আমিত্ববোধ থেকে তারা বেরোতে পারেনি। এই জায়গাটা থেকেই আমি আসবো রাজীবের কাছে। আমি তোমার সাথে জয়দা একদমই একমত। কারণ হচ্ছে এটা আমার কাছে সত্যি খুব মানে খারাপ লাগার জায়গা। সেটা হচ্ছে, দেখো, যারা অতীত দিনের যারা ফুটবলার, যারা খেলেছেন, যারা সেই মাপের ফুটবলটা খেলেছেন, তাদের কাছ থেকে তো এটা সাধারণ মানুষের এই আশাটা থাকবে যে নতুন প্রজন্মকে সামনে তুলে আনা। আমার মনে হয় আমার যেটুকু দেখা, আমি খুব কাছ থেকে দেখেছি, সেটা হচ্ছে সুব্রত, বাবলুদা
যা সাফল্য, বাবলুদা যা নতুন প্লেয়ার তুলে এনেছেন এবং মোহনবাগান ক্লাবের যে বাবলুদার যা ট্রফি দিয়েছে, বাবলুদা ছাড়া তারপরে যদি কারোর নাম উঠে আসে সেটা হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্য আছে, অলোক মুখার্জি কিছুটা আছেন, যারা ফুটবলকে একেবারে ইন্ডিয়া টিমের প্রথম কোচ সুনীল ছেত্রী, একদম যিনি কোচ একদম ঠিক। কন্টিনিউট করা। তারপরে যদি কারোর নাম উঠে আসে, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার স্যার দেবাশিস মুখার্জির কথা বলছি। একসঙ্গে তার কাছে 4 থেকে 5টা গোলকিপার যারা ভারতবর্ষে খুব সুনামের সঙ্গে খেলেছে। না ইন্ডিয়া টিমে যারা খেলতো প্রথম 3 জন গোলকিপার কি সুভাশিস রায়চৌধুরী, সুব্রত পাল, অরিন্দম ভট্টা, সবাই দেবাশিসের কাছেই শেষ হয়ে থাকে। একদম আমি সেটাই বলা। যদি সেই যে কোচিং ক্যাম্প, সেখানে তোমার একটা অবদান আছে, সেটাও আমরা জানি। আমি বলছি, হ্যাঁ, আমার অবদান বলতে দেখুন, আমার অবদান না, আমার এটা পুরোটাই আমার স্যারকে নিয়ে। কারণ আমার একটা একাডেমি করা হয়েছিল, গোলকিপার একাডেমি। গোলকিপার একাডেমিটার নাম ছিল জিএস গ্রুপের গোলকিপার একাডেমি। সেই গোলকিপার একাডেমিটা স্যারেরই সব, স্যার করেছিলেন। কিন্তু আমার ওই একাডেমি থেকে নয়, এবং আমাদের ইন্ডিয়া টিমের যে তিনি যে 3 জন গোলকিপারের নাম বললেন এবং 4 জন নাম, আমি অন্য নাম বলবো না, এগুলো সবই আমার স্যারের কাছ থেকে যারা ছিল বলতেই অনেকেই আছে যারা স্যার, আমরা তো প্রথম সারির ছাত্র, তারপরে এরা উঠে এসেছিল। কিন্তু তারপরে এই যে গৌতম দা যে বলছেন, আমি গৌতম দাকে নিয়ে বলি, গৌতম দা নতুন প্রজন্মের একটা ফুটবলার তুলে এনেছে, উনি আমাকে দেখা, উনি প্রচুর কোচিং ক্যাম্পের সঙ্গে জড়িত, আমি ব্যক্তিগতভাবে জানি। আমরা জানতাম যে হিন্দমোটরে একটা কোচিং ক্যাম্প ছিল, বাগানের স্পোর্টিং এর 4খানা ম্যাচ কোচিং করার পর উনি ছেড়ে দিয়েছেন, কোনো ম্যাচ জিততে পারেননি। গৌতম দাকে আমরা জানি, গৌতম দা বেঙ্গল ফুটবল একাডেমির কোচ ছিলেন, প্রথম কোচ বেঙ্গল ফুটবল একাডেমি। হিন্দমোটর থেকে গেলেন, একটাই প্লেয়ার উঠেছিল আলী গাজী বলে, এছাড়া কোনো প্লেয়ার ওঠেনি বেঙ্গল ফুটবল একাডেমি থেকে। প্রচুর টাকা খরচা হয়েছে, 18 কোটি টাকা খরচা হয়েছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার ওঠে। দুনিয়ার ইন্ডিয়া একটি ছেলেই খেলেছে। একদমই, আমি বলছি, আমি ফুটবলার হিসেবে আমি একদম ঠিকঠাক জায়গায় আছি, এখানে কোনো কথা বলার জায়গা নেই। কিন্তু আমি যদি কাউকে বলি যে আমাদের এখানকার ছেলেদের জন্য ও কি করেছে, তাহলে আমারও তো কিছু দায় বর্তায়, যে আমিও তো কিছু করতে পারি। আমরা যে এত জায়গায় এত কিছু, এখন শোনা যাচ্ছে গৌতম দা প্রসুন্দর যে নতুন ক্যাম্প করছেন তার দায়িত্ব নিতে চলেছেন। আমি খুব সম্মানের সঙ্গে বলছি, তুমি একজন সম্মানীয় ব্যক্তি। আমি চাই গৌতম দা প্রসুন্দর যে কোচিং ক্যাম্প করছে তার সঙ্গে জড়িত, উনি করুক, ভালোভাবে করুক। কিন্তু আমার মনে হয় কোনো একটা জায়গায় ধারাবাহিকতার প্রবলেম আছে ওনার। কারণ দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো কোচিং ক্যাম্পে যান, সেই কোচিং ক্যাম্প মাঝপথ থেকে তো উনি চলে আসেন, দ্বিতীয় কথা। এবং আমার বলতে খুব খারাপ লাগছে, এগুলো ব্যক্তিগত চরিতার্থের জন্য এগুলো আমার মনে হয় উনি করেন। আমাকে খারাপ বলতে পারেন, ভালো বলতে, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে ভালোবাসি, আমার তাতে কিছু এসে যায় না। মিডিয়ার সাথে যুক্ত, সেই জন্যই কি আপনার এই স্টাডি? আমি মিডিয়ার সঙ্গে জড়িত, সে আমার স্ট্যান্ড পয়েন্ট না, কিন্তু আমার মনে হয় আমি পরিষ্কার কথা বলবো, মাথা উঁচু করে চলবো, তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমি একটা একাডেমি করেছিলাম, সেই একাডেমি করতে আমার নিজের জায়গা থেকে আমার 15 লাখের উপরে আমি খরচা করেছিলাম, এবং সেখানে পুরোটা আমার নিজস্ব যে কোম্পানি, সেই কোম্পানি স্পন্সর করেছিল। এটা আমার স্যারের একটা স্বপ্ন ছিল, যে কোনো কারণবশত, পলিটিক্যাল কারণবশত সেটা বন্ধ করতে বাধ্য হই। আমি ঠিক এই জায়গাটা দিয়ে আসতে চাইছি যে খেলাধুলার অতিরিক্ত রাজনীতিকরণ গত 10 বছরে, বিশেষ করে 2016 সালের পর থেকে, বিধানসভা নির্বাচনে জেতার পর থেকে যে অগ্রাসন দেখাচ্ছে খেলাধুলা রাজনীতিকরণ, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখো দাদা, আমি বলি, প্রথম কথা হচ্ছে, আগেও রাজনীতি ছিল আর স্পোর্টসও ছিল। আমার কাছে বলো, রাজনীতির লোকেরা রাজনীতিতে থাকা ভালো, আর স্পোর্টসের লোকেরা স্পোর্টসে, যারা বুঝে। মতো লোক রাজনীতি এবং ফুটবল একসাথে করে। প্রিয়দর্শী তো একটাই হয় না। সচিন সেনও 2 বছর ইস্ট বেঙ্গলের সেক্রেটারি ছিল। একদম, আমি সেটা ঠিক আছে। কিন্তু দেখো, আমি যদি বলি মানস মুখার্জি, আজকে তিনি শুধু তো একটা সময় প্রায় মন্ত্রী হয়ে যাচ্ছিলেন, বেলঘরিয়ার বাপুটা সিপিএম এর নেতা, তিনি ইস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মানুষটা ছিলেন। কিন্তু আমার মনে হয়, আমি ওনাদেরকে খুব কাছ থেকে দেখিনি, কিন্তু আমার মনে হয় ওনারা কিন্তু প্রশাসক হিসেবে যারা ফুটবলটা বুঝতেন, ওনার সময়তে কিন্তু আমার মনে হয় পল্টুদা ছিলেন, জীবনদা ছিলেন, এরা ছিলেন। এবং মানস মুখার্জির চোখ খুব ভালো ছিল, উনি প্রচুর ফুটবলার তুলে আনতেন। বিশেষ করে আমার তো মনে হয় অর্পণকে বোধহয় একদম অর্পণকে নিয়ে এসেছিল, সঞ্জয় মাঝি ছিল। কারণ আমি বলছি,
তো ফুটবলে স্পোর্টসের লোকেরা স্পোর্টসটা দেখুক, এবং ম্যাক্সিমাম পলিটিক্সের লোকেরা, রাজনীতির লোকেরা যদি এই স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যে ঢুকে যায়, তারা যদি এখন সেই স্পোর্টসের প্রশাসক হিসেবে কথাবার্তা বলে, আমার মনে হয় তাহলে আমাদের পশ্চিমবাংলার ফুটবলের যে অবস্থা, এর থেকে ভালো কোনোদিনও হবে না, এর থেকে আরো তলানিতে যাবে। কারণ আমাদের ভারতবর্ষে এত কোটি দেশে 22টা ফুটবলার উঠে আসে না, আমার মনে হয় না, এটা খুব অবিশ্বাস্য ব্যাপার। এবং অর্থনীতি আমাদের এখানে, আগে বলতো আমাদের এখন অর্থনীতির জায়গাটা যথেষ্ট ভালো, প্রচুর ফুটবলাররা প্রচুর টাকা রোজগার করছে। এখনকার পেশাদারিত্বের যুগে তারা খেলে তারা সংসার চালাচ্ছে, তারপরে তারা চাকরি বাকরিও করছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফুটবল উঠে আসছে না কেন? কেপ ভার্দের যা জনসংখ্যা, সেটা গোটা কলকাতার জনসংখ্যার তুলনায় কম, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ খেলছে। একদমই তাই। ছোট ছোট এইটুকুটুকু দ্বীপগুলো উঠে আসছে, তারা ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাইতে চলে যাচ্ছে। অথচ এত এত কোটি দেশে ভারতবর্ষ ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করতে পারে না। তাহলে এই যে এত বড় বড় কথা বলা, তারা কোথায় থাকেন? তারা কোথায় থাকেন তখন, যখন এটা করতে পারেন না? তারা অ্যাজ এ সিনিয়র পার্সন তারা তখন তারা মূল স্রোতে আসতে পারেন না। আমার বক্তব্য, আমার মনে হয় ব্যক্তিগত 4টে নাম আমি বলতে পারি: সুব্রত ভট্টাচার্য, বাবুদার মতন লোক, স্যার দেবাশিস মুখার্জির মতন লোক, বিশ্বজিৎ ভট্টাচার্যের মতন লোক, অলোক মুখার্জির মতন লোক, জহর দাসের মতন লোক, যারা ফুটবলকে কন্ট্রিবিউট করতে পারে, যাদের মধ্যে কোনো, নিশ্চয়ই জহর দাসের নামটা আসবে। জহর দাস এক জুনিয়র লেভেলে দারুণ সফল, আমি বলছি। এবং মোহনবাগান যে চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কিন্তু ফিজিক্যাল ট্রেনিংটা উনি খুব সুন্দর করে করাতেন জহর দাস। সে বছর যে মোহনবাগানের জহর দাসকে কেটে দেওয়া হলো, পরবর্তীকালে বাবুদা এসে দলটা সাফল্য পেল। উনি কিন্তু দুর্গাপুরে একটা কোচিং করেছিলেন, ক্যাম্প করেছিলেন 15 দিনে। সেখানে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এবং স্যান্ড ট্রেনিং এর বিশেষ ব্যবস্থা ছিল সেখানে। এই স্যান্ড ট্রেনিং এর ব্যাপারটা নাইমদাও আজকে বলতে হবে, নাইমের কথাটা বলতে হবে। নাইম তবে একটু 60-এর দশকের প্লেয়ার, হাবিব বাজারে নাইমেরও কন্ট্রিবিউশন আছে। না, আমার বক্তব্য হচ্ছে ধান্দাবাজি না করে, একদম গোদা বাংলায় বলছি, ধান্দাবাজি না করে ফুটবলটা যদি ফুটবলের মতন করে করা যায়, এবং যারা বোঝে তাদেরকে নিয়ে এসে করা উচিত। রাজনীতির লোকেরা এসে সব গদি আঁকড়ে বসে থাকবে, ব্যবসাদাররা এসে গদি আঁকড়ে বসে থাকবে, তারা এসে আইএফএ চালাবে বা এআইএফ এর ফুটবলে বসে থাকবে। তো সেখানে তো কল্যাণ তো ফুটবলটা খেলেছে, সে প্রশাসক। রাজীব, একটা কথা, প্রশাসক হিসেবে কল্যাণকে আমি কিন্তু বেশি নম্বর দিতে পারছি না। কল্যাণ চোবের আমলে মানে অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে যেতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ব্যাংক অ্যাকাউন্টে আছে 19 কোটি টাকা, বন্ড এবং ফিক্সড ডিপোজিট নিয়ে 50 কোটি টাকা, কিন্তু প্রায় 60 কোটি টাকা আগামী 5 মাসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের খরচ আছে। তাদের যা প্রস্তাবিত বাজেট, এটা আমার কথা নয়, যে রিফ্লেকশন হচ্ছে এজিএম এ, এবং শুধু আছে যে আইএসএল করবে বলছে, কিন্তু আইএসএল করবে ফেডারেশন, তার কোনো বাজেট নেই। স্পন্সর ধরে করতে হবে, 100 কোটি টাকা খরচা আছে। কল্যাণ চোবে প্লেয়ার হিসেবে কল্যাণ চোবেকে নম্বর দেবো নিশ্চয়ই। হয়তো সে বিশাল ভাস্কর গাঙ্গুলি, অতনু ভট্টাচার্য, সন্দীপ নন্দী, সংগ্রাম, এদের ব্র্যাকেটে আমি রাখবো না, বা সুব্রত পাল, কিন্তু তারপরে এরা যদি এ গ্রেড পায়, এ প্লাস পায়, এরা কল্যাণ কিন্তু এ পাবে। কিন্তু প্রশাসক হিসেবে কল্যাণকে আমি ডি দেবো না সি দেবো, সেটা নিয়ে ভাবতে হচ্ছে। দেশের ফুটবল তো অর্থনৈতিক ভাবে দেউলিয়ার কাছে নিয়ে গেছেন। বিশেষ রাজনৈতিক কারণে কল্যাণ চৌবে এসেছিলেন বাইচুং ভুটিয়াকে হারিয়ে। বাইচুং ভুটিয়া যে খুব দারুণ কিছু ফুটবল ব্যক্তিত্ব তৈরি না, ফুটবল স্কুলের নামে, বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলের নামে সেখানে ব্যবসা চলে, সেখান থেকে কোনো ফুটবলার উঠে আসে না। কিন্তু এই এত রিলায়েন্স ফাউন্ডেশন লিগে যে এত প্লেয়ার খেলা হচ্ছে, বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলের কি আছে, কি পারফরমেন্স? হ্যাঁ, কিন্তু সেটাই হচ্ছে ফুটবলকে যারা, ফুটবলটা খেলে যারা নিজেদের প্রতিষ্ঠা করেছেন, তাদের ফিরিয়ে দেওয়ার কিন্তু তাদের কোনো বাসনা নেই। আমরা কিন্তু একটা চেষ্টা করছি যে আমরা যখন বলি কোনো জুনিয়র ছেলেকে, যখন তারা আমাদের কাছে আসেন, তাদের কিন্তু আমরা গাইড করার চেষ্টা করি। আমি আমার বেশ কিছু ছাত্র কিন্তু এখনো বিভিন্ন চ্যানেলে বা প্রিন্ট মিডিয়ায় তারা কিন্তু ভালো জায়গায় রয়েছে। কিন্তু আমি দেখলাম 70 দশকের কেন এই রোগটা কিন্তু এই একবিংশ শতাব্দীর প্রথম দিকে প্লেয়ারদেরও আছে। আমি এখানে নিমাই গোস্বামীকে বলবো, বাসুদেব মন্ডল নিম্নবিত্ত পরিবারের একটা ছেলে, মাসের পর মাস নিজের বাড়িতে রেখে বাসুকে তৈরি করেছিলেন নিমাইদা। সেরকম লক্ষ্য পাবো না, জহর দাসের মতো লক্ষ্য আমি দেখতে পাচ্ছি না, যারা জুনিয়র লেভেলে দুর্দান্ত কোচিং করতেন। এই রঞ্জন ভট্টাচার্য কিছুটা আছেন এই প্রজন্মের প্লেয়ারদের, কোচদের মধ্যে। আমি বলছি, দাদা তুমি কথাটা বললে, নিমাই গোস্বামীর কথা বললে যে বাসুকে রেখে উনি করেছেন। আমি তোমাকে বলছি, জানি না
অবশ্যই তুমি যে কথাটা বললে, কল্যাণ ভাস্করদা বলো, আমার স্যার দেবাশিস মুখার্জি বলো, কি অতনু ভট্টাচার্য বলো, কি তনুময় বসু বলো, আমি এই লেভেলের গোলকিপারদের কথা বলছি। আমি পরের লেভেলের গোলকিপারদের সঙ্গে তারপরে যদি কিছু যে জায়গাটা করেছিল সেটা আমাদের স্পাইডারম্যান অফ ইন্ডিয়া সুব্রত পাল। এবং সুব্রত কথাটা একটু বলতে হয়, ও কিন্তু নিঃস্বার্থভাবে ও কিন্তু কাজটা করে চলেছে। ও ইন্ডিয়া টিমের ও ডিরেক্টর, ন্যাচারালি এটা নিয়ে সুব্রতর বেশ কিছু কোচিং ক্যাম্প চলছে এবং সুব্রত পালের একাডেমি কিন্তু বেশ ভালোই চলছে। হ্যাঁ, এবং তিনি প্রায় অনেক কম খরচায়, অনেকটা সময় নিট খরচায় তিনি কসবাতেও একটা কোচিং ক্যাম্প চালাচ্ছেন। আমি একটু বলি, সেটা হচ্ছে সুব্রত কোনো স্পন্সর ছাড়া সে মহিলা দলটাকে নিজের জায়গায় নিয়ে গিয়েছে। সুব্রত কিন্তু যথেষ্ট রকম ভাবে ফুটবলের জন্য করে এবং প্রচুর ছেলে ওখান থেকে উঠছে, মেয়েরা খেলছে। এই যে যারা নিঃস্বার্থভাবে করে, যারা ফুটবল থেকে পেয়েছে, তাদের ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়া। কিন্তু 70 দশকের যে কথাটা তুমি বললে না, যারা আমিত্বে ভোগে, আমি দেখেছি এটা, তাদের মধ্যে একটা ভীষণ ভাবে মানে এটা একটা মানে একটা বোধহয় রোগ বোধহয়, মানে 70-80 রোগ বোধহয়, যে ও কি খেলেছে, সে কি খেলেছে। একমাত্র ফুটবলটা মানে 70 সালে যারা তারাই খেলেছেন, আর কেউ দশকের পর দশক যারা ফুটবল খেলছে তারা কেউ ফুটবল খেলেনি। একমাত্র ফুটবলটা তারাই খেলেছে। আর কেউ মানে বড় ক্লাব খেললেই ফুটবল খেলা হয়, বা ইস্টবেঙ্গল মোহনবাগান খেললেই ফুটবল খেলা হয়, এছাড়া কোনো ফুটবল মানে ওনাদের ভাবধারাটা এরকম। বা মোহনবাগান ইস্টবেঙ্গল খেললে যেসব ফুটবলাররা মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছে তারা একটা নিজেদের একটা অন্য স্ট্যাচারে নিয়ে যাচ্ছে, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু তাছাড়া আমরা দেখেছি যে ওই সময় এতটাই সমৃদ্ধ ছিল কলকাতার ফুটবল, এখন অনেক এই যে জুনিয়র টিম, ডেভেলপমেন্টাল টিমে খেলে, হ্যাঁ, তাদের চেয়ে কম কোয়ালিটির ছেলেরা এরিয়ান, টালিগঞ্জ এভারেটি খেলতে হয়েছে। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই আমি বলছি দাদা, যে আজকে 80-র দশক এবং আমাদের 90-র দশকের এই শতাব্দীর আমি বলছি যে অনেক ফুটবলাররা যারা ছোট ক্লাবে খেলেছে, আপনি সেরকম তুলনা করতে গেলে এখন বড় টিমে যেসব ছেলেরা খেলছে সবাইকে ছোট করা হয়ে যাবে। অনেক ভালো ভালো কোয়ালিটির ছেলেরা যারা ছোট টিম খেলেছে, কিন্তু তার মানে কিন্তু আমাদের জেনারেশনের যাদেরকে দেখেছি, আমাদের জেনারেশন, আমি কাউকে সমর্থন করে বলছি না, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। কথা না বলে মাঠে কাজ করাটা উচিত। সে যে দশকেরই ফুটবলার হোক না কেন, ওই কে খেলেছে না খেলেছে ছোট না করে, আমি ডাইরেক্টলি গৌতমদার নাম করেই বললাম, গৌতমদা নিজে এখন পর্যন্ত সেরকম কোনো কিছু করে উঠতে পারেননি। ফুটবলার হিসেবে ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, পূজনীয় ব্যক্তি, কিন্তু ফুটবলের বাইরে ওনার কোনো রকম সেরকম শ্রেয় নেই। কাজটা করুক, ফুটবলটা করুক, এই মাঠে নেমে কাজ করা, সেক্ষেত্রেই বলবো যে একটা কথা আছে, একটা কৃত্রিম টব বানানো হয়েছে, সেখানে পেছনে আপনিও ছিলেন, এবং সেখানে কিন্তু মনের আনন্দ খেলে এবং বিপদগামী যাতে না হয় যুব সমাজ, ছেলে আনন্দ পাক সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আর সেক্ষেত্রে আমার একটা কৃত্রিম টার্ফ আমি করেছি। আমার আর একটা পরিকল্পনা আছে যে কল্যাণী রোডে গিয়ে আরেকটা আমি টার্ফের পরিকল্পনা নিচ্ছি। এই টার্ফটা চলছে, আমাদের হিমমটরেতেই টার্ফটা করা হয়েছে, এবং সেখানে যুব সমাজ, নতুন নতুন বাচ্চা ছেলেরা তারা আসছেন, খেলছেন। ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, তারা আসছে। রাত্রির 1টা, 2টো, 2:30, 3টে অব্দি খেলা চলে। আমার জায়গাটা পুরো ফুটবলের জন্য যেমন একাডেমিটা আমি করতে গিয়েছিলাম, সেখানে সম্পূর্ণভাবে পলিটিক্যাল কারণে ব্যর্থ হই। আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে আমি পেছনে সরে দাঁড়াই। আমার স্যার তখন বললো যে না, দরকার নেই, মানে এটা ভালো কিছু করতে গিয়ে এরকম করার তো কোনো দরকার নেই। সেই জন্যই বলছি, ফুটবলটার জন্য যদি কিছু করতে হয় তাহলে মাঠে নেমে করতে হবে, মুখটা না চালিয়ে, সে যে প্রজন্মেরই হোক না কেন। অনেক ধন্যবাদ রাজীব বাবু। বাংলার ফুটবল তার আপন ছন্দ ফিরে পাক। সন্তোষ ট্রফির প্র্যাকটিস চলছে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে। আস্তে আস্তে আমরা আশা করব সঞ্জয় সেন ও পূর্যপুরী দুবার বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করাবেন এবং ময়া গাঙে একবার জোর আসবে। আজ এই পর্যন্তই। বিভিন্ন খবরের আপডেটের জন্য দেখতে থাকুন SPEN চ্যানেল।